নাম দাম ফেম টাকা পয়সা কোনো কিছুই হচ্ছে না। ওনার মধ্যে হিপোক্রেসিটা নাই, মাস্কটা উনি পরেন না। এই কাজ পুরো ইন্ডাস্ট্রিতে একটা টিম ওয়ার্ক দিয়েছে। সো আমি এই ফ্যাক্টটা আমি বলে দিলাম, কারণ এটা দরকার নাই। এইটুকুন একটা ছেলে সো দুইটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে একটু কন্ট্রোভার্সি করে তার নিজেকে হাইলাইটেড করা তার দরকার নাই। যাই হোক, কম বাজেটে হলো ছবি একটা বানাবো। উনি বলছে তাহলে আমাকে স্ক্রিপ্টটা দাও, আমি একটু পড়ি। উনি স্ক্রিপ্টটা পড়ে, তখন উনি প্যারিসে ছিলেন, উনি আমাকে জাস্ট টিকছিল দারুণ দারুণ এটা লিখলেন। অমি ডিরেক্টর হিসেবে কেমন, কি বলবেন আপনি? ডিরেক্টরের যে জিনিসটা থাকা খুব দরকার, যেটা আমার অনেক ল্যাকিংস আছে, সেটা হলো কাম অ্যান্ড কোয়াইট থাকা, রিল্যাক্স থাকা, মাথা ঠান্ডা রাখা। ও খুব মাথা ঠান্ডা রাখার ছেলে, খুব চাললো ওই জায়গায়, ধ্বংস হয়ে যাক, কিন্তু ও রিয়্যাক্ট করবে না। ও রিয়্যাক্ট করে না। ও জানে আমার কাজটা নামাইতে হবে, আমার এটা শেষ করতে হবে। আমি যেটা কন্ট্রোল করতে পারি নাই, আমি রিয়্যাক্ট করে বসি। খুব বেশি আলোচিত সমালোচিত হলো সেটা হচ্ছে কিছু শব্দ ব্যবহার করার কারণে, এবং পরবর্তীতে অমিকে এটা নিয়ে রেসপন্সও করতে দেখা গেছে বিভিন্নভাবে। মার্জুক রাসেল ভাবে স্ট্যাটাস দিয়েছিলেন, আমি দেখলাম। আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? কারণ গল্পেরটা একটা অসাধারণ শক্তিই ছিল। এটা এই শব্দগুলো দিয়ে কি আলাদা একটা বাস ক্রিয়েট করার কোনো প্রয়োজন ছিল? আপনার কি মনে হয়? এটা আমি অমিকে যতটুক চিনি, হ্যাঁ, মার্জুক ভাইকে যতটুক চিনি, মার্জুক ভাইকে তো আপনিও চিনেন, তো মার্জুক ভাইকে নিয়ে আগে আমি বলি। মার্জুক ভাই একটু এরকমই, উনি যেটা বিলিভ করে এইটাই উনি করে, ওনার বিলিভের বাইরে উনি কিছু করে না। আমাদের কিন্তু মানে আছে না, আমাদের মেন্টর কিন্তু আমাদের গুরু সরফ ফারুকী, আমাদের মেন্টর হলো মার্জুক রাসেল। মার্জুক রাসেলের হাত দিয়ে তো আমি ট্রেন আপ হয়েছি। ওনার মধ্যে হিপোক্রেসিটা নাই, মাস্কটা উনি পরেন না, যা ফিল করে সেটাই বলে, এইটাই একদমই। সো মার্জুক, আপনি ক্লিয়ার তাইলে আমি কি বলতে চাচ্ছি? সো উনি যেটা করছিলেন, উনি অন্য কোনো বাজ বা এসব ক্রিয়েটের জন্য না। আর অমির ওইটা দরকার নাই। কেন দরকার নাই? দেখেন, এইটুকুন একটা ছেলে, সে তার কাজ দিয়ে যেভাবে প্রমাণ করছে, সো দুইটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে একটু কন্ট্রোভার্সি করে তার নিজেকে হাইলাইটেড করা তার দরকার নাই। এইটা ফ্লোতে আসলে হয়ে গেছে। ওকে, এটা জাস্ট এ ফ্লো। এখন আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি এটা সমর্থন করি কি করি না, এটা ডিপেন্ডস পার্সপেক্টিভ। না, আমি করবোই না প্রশ্ন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাকে যেটা খুব ইনফ্লুয়েন্স করেছে সেটা হচ্ছে এটার একটা চুম্বক শক্তি, এই কাজের মধ্যে স্টোরি ছাড়া একটা মারাত্মক রকমের ইউনিকনেস আছে, এবং এই কাজ পুরো ইন্ডাস্ট্রিতে একটা টিম ওয়ার্ক দিয়েছে। যে টিমটা মানে 4-5টা অভিনেতা একসাথে হলেই আমরা মনে করতে থাকি যে ঠিক আছে 30-40 মিনিট আমরা একটা রিফ্রেশমেন্টের মধ্যে দিয়ে যাবো, একটা জার্নি হবে, এবং সেটা যদি অমির কাজ হয় ডেফিনেটলি এটা একটা অসাধারণ কাজ হবে। সো এই জায়গাটা থেকে দিন শেষে মানুষ এন্টারটেনমেন্ট হতে চায় এবং মানুষ ওই রিফ্রেশমেন্ট চায়। তো সেখানে যদি একজন ভালো নির্মাতা তৈরি হন, একটা শক্তিশালী নির্মাতা তৈরি হন, সেটা নিঃসন্দেহে যারা দর্শক আছে তাদের জন্য ব্লেজিং। কোনটাকে আপনি এগিয়ে রাখবেন এই ডিসকাশনের পরে? আমাদের শরফ আহমেদ জীবন, অভিনেতা শরফ আহমেদ জীবন, নাকি পরিচালক শরফ আহমেদ জীবন? না, আমি আমার নিজেকে কনসিডার করি পরিচালক হিসেবে। আমি এখনও স্টিল বিলিভ করি যে আমি আসলে অ্যাক্টিং পারি না, আমি অ্যাক্টিং করতেও চাই না, অ্যাক্টিং অভিনেতা মানে অ্যাক্টর হইতেও চাই না। সেটা খুব ছোটোবেলায় সেই অভ্যাসটা ছিল, টিভি দেখতে দেখতে সেই নেশাটা ছিল, সেটা এখন আর আমার নাই। আমি যেটা করি এইটা অভ্যাসবশত করি, কিছুটা ফিনান্সিয়াল চাপে পড়ি, কিছুটা কিবরিয়া ভাই বলছে এই জন্য করি, বাট আমি আসলে নিজেকে আসলে কনসিডার করি অ্যাজ এ ডিরেক্টর। আপনি বোধহয় ছবি করে ফেললেন একটা, হ্যাঁ, এবং সেটা আসতে যাচ্ছে। এটা তো আপনার জীবনের স্বপ্ন ছিল, কিন্তু কাজটা দুঃসাহসিক ছিল কিনা? ভয়ঙ্কর লেভেলে দুঃসাহসিক ছিল, কারণ আমি গত কয়েক বছর ধরেই ভাবছিলাম মানে কি আমাকে এক ধরনের পীড়া দিচ্ছিল। বয়সও হচ্ছে, টাকা পয়সা জোগাড় করতে পারছিলাম না, মানে কোনোটাই হচ্ছে না, নাম দাম ফেম টাকা পয়সা কোনো কিছুই হচ্ছে না। তাইলে একটু ফ্রাস্ট্রেটিং লাইফ লিড করছিলাম আর কি। বিজ্ঞাপন করে সার্ভাইভ করছিলাম, অফিস বাসাটা সব কিছু হচ্ছিল, কিন্তু সিগনিফিক্যান্ট কোনো কিছু হচ্ছিল না। কোথাও কিছু বলবো আমি ফিল্ম মেকার, এটা হচ্ছিল না। অ্যাক্টিং করে এক ধরনের পরিচিতি পাচ্ছিল, ওই জন্য ছবি তুলতেছে, বাট এইটা আমাকে এক ধরনের আনন্দও দিত, আবার এক ধরনের বেদনাও দিত, কারণ আমি তো ওইটা চাই না। হ্যাঁ, আমি তো চাচ্ছিলাম যে আমাকে ওইটা সামনে থাকুক, যাই হোক কম বাজেটে হলো ছবি একটা বানাবো, তারপরে দেখা যাক। তো এরকম সময়ের মধ্যে আমি একটু গল্পটা এলাবোরেট করবো। জি জি প্লিজ, 1 মিনিটেই শেষ করি। হ্যাঁ শিওর। আমি একটা গল্প ক্রাফট করলাম, তো আমরা একটা লাইন আপ তৈরি করলাম। এর মধ্যে হঠাৎ করে আমার এক বন্ধু আশুতোষ সুজন, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ও আমাকে বলল
ও একটা অনুদান পাইছিল আগের বছর, ও দেশান্তর নামে একটা ছবি বানাইছে ওনার নির্মলেন্দু গুণের ইসে নিয়ে, গল্প নিয়ে। ও বললো যে মামা তুই এক কাজ কর, অনুদানে জমা দে। আমার অনুদানে এটা সিস্টেমগুলো তো একটু কেমন না, একটু পলিটিক্যাল হয়, একটু রাজনীতি, একটু মুক্তিযুদ্ধ টুদ্ধ এইসব জিনিস আসে, আর ওইগুলো আসেও না, মানুষে দেখেও না। বলে যে না আমি তো দিছি, তুই একটা দে। তো হোমসিকেলি ওর কাছে পরামর্শ নিয়ে 12,500 না 14,000 টাকা খরচ করে এগুলো ফর্মালিটিস আছে আমি জমা দিয়ে দিলাম। বেশ কিছুদিন পরে হঠাৎ করে পিকলু চৌধুরী নামে আমার এক ছোট ভাই আছে, ও আমাকে একদিন ফোন করছে, বলতেছে যে ভাই আপনার তো হয়ে গেছে, আপনি যে ছবি জমা দিয়েছেন বলেন না। আমি কি হয়ে গেছে? কাহা পত্রিকায় নাম দেখেন, এটা আবার পত্রিকায় গেজেটটা আবার পত্রিকায় প্রকাশ করে। আমি দেখে তো ঠান্ডা, এটা কীভাবে সম্ভব? আমার এটা হয়ে গেল সামহাও। এই যে হয়ে গেল, এইটা আমাকে এক ধরনের সাপোর্ট হিসাবে কাজ করে। কত টাকা অনুদান পেলেন? আমি পেলাম 65 লাখ টাকা। আচ্ছা, ছবিটা বানানো হয়ে গেছে? না, তখন তো প্রপোজাল জমা দেওয়ার পরে এটা হয় আর কি, টাকাটা তো ভেঙে ভেঙে দেয়। তো আমাকে এক ধরনের ইন্সপিরেশন দিল, এক ধরনের সাপোর্ট হইলো। এরপরে আমি আরেকজনকে নিলাম মানে কো প্রডিউসার হিসাবে। আরো লাগবে টাকার সাথে? অনেক টাকাই আরো লাগছে। কারা কারা অভিনয় করেছেন এখানে? তো আমরা এখনো তো প্রমোশন ওইভাবে শুরু করি নাই, আমরা শুধুমাত্র মোশাররফ করিমের লুকটাই আমরা শুধু এক্সপোজ করেছিলাম। ওকে। সো বাকিগুলো আমি এখনই আমাদের টিজার কোনো কিছু আমার একটা টিজার না বলাই যায়, এই দরজ চলছে, দরজের মধ্যে আমার টিজারটা যাচ্ছে। গল্পটা শক্তিশালী, মানে আপনার জায়গা থেকে কেমন মনে হয়েছে? গল্পটা আমি মিডিয়ার দুজন লোককে আমার খুব আপন কাছের লোক দুজন। একজন তো সরফ ফারুকি, হিজ লাইক মাই ফাদার, সো তো বুঝতেই পারছেন, কারণ আমার তো ওনার হাতেই সব কিছু। আরেকটা হলো আমার বিজ্ঞাপনের শুরুটা হয়েছিল শাওন ভাইয়ের মাধ্যমে, গাউসুল আলম শাওন। তো আমরা একটা ছবি বানানোর আগে একটা প্ল্যান করছিলাম, সামহাও যেটা হয় নাই। তো আমি যখন এটা পেয়ে গেলাম তখন আমি প্রথমেই শাওন ভাইয়ের কাছে গেলাম যে ভাই আমি তো এরকম একটা ঘটনা ঘটায় ফেলছি, আপনাকে বলি নাই, তো এটা কী করা যায়? উনি বলছে তাহলে আমাকে স্ক্রিপ্টটা দাও, আমি একটু পড়ি। উনি স্ক্রিপ্টটা পড়ে, তখন উনি প্যারিসে ছিলেন, উনি আমাকে জাস্ট টিকছিল দারুণ এটা লিখলেন, চলো বসি। উনি যেহেতু দারুণ বলেছেন তার মানে দারুণ। এরপরে উনিও কিন্তু আমাদের কো প্রডিউসার। ওকে। আচ্ছা, আমাদের 3টা প্রডিউসার, একজন হলো ওই শাওন ভাই, সানিয়াত ভাই, আদনান। তাদের 3জনের একটা হাউস আছে, এটার নাম হলো উকি, ওটা তো ফিল্ম প্রডিউসিং তারা শুরু করছেন, ওনারা একটা পার্টনার। আর ঋতুবাই নামে আমার আরেক ফ্রেন্ড আছে, উনি একটা পার্টনার, আর আমি একটা পার্টনার। যেহেতু গভর্নমেন্টের ফাইন্যান্সটা তো আসলে এটা তো নন রিফান্ডেবল, এটা তো আমাকেই করেছেন, আর আমি তো আমারও কিছু ফাইন্যান্স করতে হয়েছে। সো এই 3টা পার্টনার মিলে, সো শাওন ভাই যখন এই ইন্সপিরেশনটা আমাকে দিয়েছেন তখন আর আমি মানে আই ডিডন্ট লুক ব্যাক যে না আই হ্যাভ টু ডু দিস। সো এই স্টার্ট করে দেওয়া আর কি। সো আমি গত বছর আমি জুলাইতে আমি শুটিং স্টার্ট করলাম, ওই বছরটা ওইভাবেই গেল। এখন পোস্ট প্রোডাকশনে কাজ করে ইটস কমপ্লিটলি রেডি ফর নেক্সট ঈদ উই আর টার্গেটিং। ওকে। নাম কি ছবিটার? ছবিটার নাম হচ্ছে চক্কর 302। চক্কর 302 হচ্ছে মার্ডারের যে কোড, মামলার যে ধারা। ওকে। সো ইটস এ কাইন্ড অফ, আমি যদি ওয়ান লাইনার বলি তাহলে এটা ইটস এ মার্ডার মিস্ট্রি কাইন্ড অফ বেসড অন ট্রু স্টোরিজ লাইক, এটা কি বলা চলে আর কি, মানে প্যারালালি 2 মায়ের গল্প। অসম্ভব প্রতিভাবান একজন মানুষের সামনে বসে আমি আড্ডা দিলাম, এবং আপনার কাছ থেকে অনেক বেশি আমি পরিশ্রমী মানুষ, আমি অনেক প্রতিভাবান না, একদমই না। ইউ আর জেনুইনলি, বিকজ আপনি যখন স্ক্রিনে থাকেন তখন আমরা দর্শকরা ভাবি যে আমরা কিছু একটা পেতে যাচ্ছি, এবং এইটাই সবচাইতে বড় জিনিস, ধরে রাখবেন শেষ। এবং আমি আপনার মাধ্যমে আমি এইটাও বলি যে আপনি যেরকম, আমি যখন স্ক্রিনে থাকি তখন আমি আপনারা যেরকম চান যে নতুন কিছু পেতে যাচ্ছি, আমি যখন স্ক্রিনের পিছনে থাকি তখন কি করতে পারি, এইটা এখন আমার চ্যালেঞ্জ লাইফে। ডেফিনেটলি সেই চ্যালেঞ্জের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আগাম আমন্ত্রণ পরবর্তী পর্ব দেখবার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।